শুরুতে দেখে নেব খেলার সময়ের শিরোনামগুলো। বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোট গ্রহণ 6 অক্টোবর, কোভিডকালে থাকছে পোস্টাল ভোটের ব্যবস্থা। বিসিবি নির্বাচনে থাকছে না কোনো প্যানেল, বৈঠকে সিদ্ধান্ত, নতুন নেতৃত্বকে উৎসাহ দিতে চান পাপন, বিশ্বকাপে ডেপুটি পাচ্ছেন না মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিক আছে, সাকিব আছে, আর কোনো দরকার আছে আরেকজনের ভাইস ক্যাপ্টেন করার? ওদের তো আর ভাইস ক্যাপ্টেন করতে পারছি না। এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলার অনাপত্তিপত্র পেলেন তামিম ইকবাল, ছুটির মধ্যেও মিরপুরে ব্যক্তিগত অনুশীলনে মুশফিক মাহমুদুল্লাহ তামিমদের। সেরা ফুটবলারদের নিয়ে গড়তে চান সাফের বাংলাদেশ দল, দায়িত্ব নিয়ে বললেন কোচ অস্কার ব্রুজন, বাফুফের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর। বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 27 সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন, আর 30 সেপ্টেম্বর ঘোষণা করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। কোভিডকালে গঠনতন্ত্রে পরিবর্তন এনে রাখা হয়েছে পোস্টাল ভোটের ব্যবস্থাও। আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এর আগে আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিসিবিতে নির্বাচনে উত্তাপ টের পাওয়া যাচ্ছিল বেশ আগে থেকেই। মঙ্গলবার বর্তমান বোর্ডের শেষ সভা অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ বৈঠকে নির্বাচনের রূপরেখা চূড়ান্ত করেছে 5 সদস্যের নির্বাচন কমিশন। বিসিবি নির্বাচনে 3 ক্যাটাগরিতে এবার অংশ নেবেন 171 জন কাউন্সিলর, যার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনের মাধ্যমে এখান থেকে আসবেন বোর্ডের আগামী 4 বছরের জন্য 25 পরিচালক। বর্তমান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এবার কাউন্সিলর হয়েছেন আবাহনী ক্লাব থেকে। এবারও নির্বাচন করার গুঞ্জন থাকলেও কাউন্সিলর তালিকায় নেই বিতর্কিত লোকমান হোসেন ভূঁইয়ার নাম। বিসিবি পরিচালক নির্বাচনে 23 জন নির্বাচিত হবেন সরাসরি ভোটে। বাকি 2 পরিচালক আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। নির্বাচনের আগে এজিএমে গঠনতন্ত্রে কিছু পরিবর্তন করে তাতে অনুমোদন নেওয়া হয়েছে। কোভিড পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাখা হয়েছে পোস্টাল ভোটের ব্যবস্থা। নির্বাচন কমিশন এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। আপত্তি গ্রহণ ও শুনানি শেষে বুধবার ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। বৃহস্পতি ও শুক্রবার বিতরণ করা হবে মনোনয়নপত্র। যাচাই বাছাই শেষে 30 সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আর বহুল প্রতীক্ষিত নির্বাচনের ভোট গ্রহণ 6 অক্টোবর, পরদিন ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল। 2013 সালে বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ কার্যালয়ে। তবে গেল নির্বাচনের মতো এবারও ভোট গ্রহণ সহ যাবতীয় আনুষ্ঠানিকতা হবে বিসিবি কার্যালয়ে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বিসিবির আসন্ন নির্বাচনে কোনো প্যানেল থাকছে না। পাইপলাইনে নতুন নেতৃত্বকে উৎসাহ দিতেই সভাপতি পদে থাকতে চান না নাজমুল হাসান। পরিচালনা পর্ষদের সভা শেষে এমনটাই জানিয়েছেন তিনি। ইতিমধ্যে 171 ভোটারের তালিকা জমা হয়েছে। আর আইসিসি ইভেন্ট আয়োজনের মন্ত্রণালয় সংশ্লিষ্ট সমস্ত বিষয় প্রধানমন্ত্রী নিজে দেখভালের দায়িত্ব নিয়েছেন বলে নিশ্চিত করেছেন বিসিবি বস। বর্তমান কমিটির শেষ সভা, বড় এজেন্ডা আসন্ন নির্বাচন। কাউন্সিলর তালিকা জমা দেওয়ার ডেডলাইন শেষ হয়েছে আগেই। এবার অপেক্ষাটা কারা নামবেন ভোট যুদ্ধে। বিসিবির সভাপতি হতে আর আগ্রহী নন পাপন। এর আগেও একাধিকবার বলেছিলেন এমন কথা। আসন্ন নির্বাচনে থাকছে না কোনো প্যানেলও। বলছেন এবারের নির্বাচন সবার জন্যই উন্মুক্ত। আমার কোনো প্যানেল নাই, যে খুশি দাঁড়াতে পারে, ইলেকশন হবে, যে জিতে আসবে আসবে। 174টার মধ্যে 171টি ফর্ম পেয়েছি। মনে প্রাণে মনে করি যে নতুন লোকের আসা উচিত। আমি যদি এখানে থাকি, এই জায়গাটায় আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এই পদটা নিতে চাবে না। দিস ইজ আ রং থিং। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি না। আমি চাই আমার বোর্ডে যারাই আসুক, দে শুড চ্যালেঞ্জ। আমি প্রেসিডেন্ট হতে চাই, অন্তত বলুক। এখন তো কেউ বলেও না। আইসিসির ভবিষ্যৎ ইভেন্টগুলোতে স্বাগতিক হতে বিড করেছে ক্রিকেট বোর্ড। খবরটি পুরনো। নতুন খবর হলো স্বাগতিক হতে পারলে পুরো বিষয়ের দেখভাল করবেন স্বয়ং প্রধানমন্ত্রী। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিভিজুয়ালি আমরা পার্টিসিপেট করেছি। T20টা আমরা শ্রীলঙ্কার সাথে করেছি। ওডিআইটা আমরা 3টা দেশ করেছি, এখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
আমাদের এখানে যদি কোনো ক্রিকেটের ওয়ার্ল্ড কাপের কোনো খেলা হয় সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন। সো এটা আমার মনে হয় এটা একটা বিরাট প্লাস নিউজ আমাদের জন্য। খোলাসা করলেন বিশ্বকাপের আগে সিরিজ খেলতে পিসিবির কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার পরেও কেন রাজি হয়নি বিসিবি। আমাদেরকে যেটা বলেছিল যে আমাদের টিম অ্যাভেলেবেল কিনা। সো আমাদের সমস্যাটা হচ্ছে আমরা কন্টিনিউয়াস বাবলের ছিল টিম, অল কোচিং স্টাফও ছুটিতে চলে গেছে। আমাদের যে ইনিশিয়াল প্ল্যানটা আছে আমরা যে 3টা প্র্যাকটিস ম্যাচ খেলবো, ওখানে গিয়ে ক্যাম্প করব ওমানে আবুধাবিতে মিলিয়ে, সেইগুলো কিন্তু কোনোটাই হবে না। সেটা আমরা বলেছি। সেই জন্য জাতীয় দল T20 ওয়ার্ল্ড কাপ যারা স্কোয়াড এদের কাউকে পাঠানো এই মুহূর্তে সম্ভব হবে না। জানালেন জাতীয় দলে অনেক সিনিয়র ক্রিকেটার থাকায় বিশ্বকাপে রাখা হয়নি সহ অধিনায়ক। ভাইস ক্যাপ্টেন দেওয়ার কোনো প্ল্যান আমাদের এখনো নেই আমরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আপনি ওয়ার্ল্ড কাপের কথা বিসিবি নির্বাচন ও বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। রনি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। নির্বাচন আসলে বলা যায় আরো একটা নিরুত্তাপ নির্বাচনের দিকে আগাচ্ছে ক্রিকেট বোর্ড। মোটামুটি কিন্তু আজকে যে তালিকা প্রকাশ করা হয়েছে খসড়া ভোটার তালিকা, সেখান থেকে অনেকটা মানে স্পষ্ট হয়ে গিয়েছে যে কারা থাকতে পারেন। আমরা অনেকদিন ধরেই শুনছি যে কারা থাকবেন বা থাকবেন না। আসলে মূলত আজকে যেটা বিসিবি সভাপতি বলেছেন যে তিনি চান নতুন কেউ আসুক। আসলে যদি বলি যে অনেকদিন ধরে আছে, নতুন কারো যদি আসে সেক্ষেত্রে আসলে সেটা যদি সেটা সম্ভাবনা খুব কম হয়তো, বা তারপরে যদি কেউ আসে সেটা আসলে কতটুকু ইতিবাচক হবে বোর্ডের জন্য? ইতিবাচক তো হওয়া উচিত, ইতিবাচক হতেই পারে। এবং পরিবর্তনটা স্পেশালি যখন আপনার লম্বা সময় কোনো বোর্ড দায়িত্বে থাকে, তারপর উনি নিজেই কিন্তু বলেছেন যে নতুন নতুন আইডিয়ার দরকার হয় এবং একই ধারা চলতে থাকে, যেটা ঠিক নয়। তো উনি যেটা বলেছেন সেটা শোনার জন্য খুব ভালো। বাস্তবে আসলে কতটা হবে এটা আপনিও জানেন, আমরাও জানি, সম্ভাবনা খুবই কম। এবং হলো যে আসলে ক্ষেত্রটা প্রস্তুত হয়নি আমার মনে হয়। তিনি বলেছেন, আমি আশা করব যে এটা তার মনের কথাই, কিন্তু আসলে নতুন নেতৃত্ব আসার কোনো ক্ষেত্র এখনো প্রস্তুত হয়নি এবং সেই সিচুয়েশনও নেই। আসলে তিনি বলছেন যে তিনি বোর্ড ডিরেক্টর হিসেবে থাকতে চান, কিংবা মানে বোর্ড ডিরেক্টর হবেন, তারপরে চান যে অন্য কেউ এগিয়ে আসুক, কিন্তু আসলে বাস্তবতা তো এটাকে সাপোর্ট করে না আর কি। সো আমার মনে হয় না যে আমরা খুব মানে চেঞ্জ এখানে দেখতে পারবো, কিংবা দেখতে পেলেও আমি খুব অবাক হব আর কি। যদি বলি যে যেহেতু আমরা যে তালিকাটা দেখেছি অলরেডি, খসড়া ভোটার তালিকা, অনেকেই কিন্তু নেই, মানে দু একজনই যারা আর কি বর্তমান বোর্ডের ছিলেন। নতুন অনেকে আসবেন এবং শোনা যাচ্ছে অনেকের নাম, এক্স ক্রিকেটার দু একজনের নাম, এক্স ক্যাপ্টেনের নাম, ক্রিকেট সংশ্লিষ্ট অনেকে আছেন। এই যে নতুন যদি 5-6 জন আসেন, আমরা জানি যে অ্যাকচুয়ালি কয়জন বোর্ড পরিচালক আদতে কাজ করেন ইনভলভ এবং কতজন করেন না। তো নতুন যদি আসেন সেটা আসলে তাদেরকে কাজের ক্ষেত্রটা আসলে কেমন হওয়া উচিত, বা আদৌ কি তাদের অ্যাক্টিভ রাখা উচিত কিনা? অ্যাকচুয়ালি অ্যাক্টিভ তো সবারই থাকা উচিত, তাই না? মানে বোর্ড ডিরেক্টর হিসেবে যারা আসেন, কিন্তু আমরা তাদেরকে অ্যাক্টিভ দেখি না। ইভেন যারা ক্রিকেটার ছিলেন আগে, তাদের কাছেও প্রত্যাশা কিন্তু বেশি থাকে, কিংবা যারা সত্যিকার সংগঠক তাদের কাছে প্রত্যাশা অনেক বেশি থাকে, কিন্তু সবাইকে আমরা সমান অ্যাক্টিভ দেখি না। তো নতুন যারা আসছেন, আলটিমেটলি যদি মানে মাথায় চেঞ্জ না হয়, তারপরেও নিচের দিকে যদি চেঞ্জ হয়, তবু কিছুটা আশা আমরা করতে পারি যারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসবেন, নতুন উদ্যম নিয়ে আসবেন, সেটা সবচেয়ে বেশি দরকার। মানে আইডিয়া তো আসলে এমনিতে বেসিক যেগুলো আইডিয়া একটা বোর্ড চালানোর জন্য, কিংবা যা থাকা উচিত বিশ্বের অন্যান্য দেশগুলোতে আমরা যা দেখি, সেগুলোর বেশিরভাগই বাংলাদেশে হয় না, বাংলাদেশের ক্রিকেটে হয় না। সো ওই বেসিক কাজগুলো যদি তারা করতে পারেন তাহলেই অনেক। সো ওই উদ্যমটা দরকার, এবং নিজে থেকে মানে অনেক বাধার সম্মুখীন তারা হতে পারেন, কিংবা চারপাশ থেকে সমর্থন ঠিক ওইভাবে নাও পেতে পারেন, কিন্তু তারা যদি নিজের উদ্যমে করতে চান, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চান। আপনি যেরকম বললেন যে আমরা জানি কয়েকজন বোর্ড পরিচালক কাজ করেন, তারা কীভাবে মাঠে কাজ করেন, হাতে কলমে কাজ করেন, ওই কাজগুলো করার মন মানসিকতা নিয়ে যদি আসেন, তাহলে দেশের ক্রিকেটের জন্য একটু ভালো হয় আর কি। আরেকটা বিষয়, যে ক্রিকেট বোর্ডের তো আমাদের রিসোর্সের কোনো অভাব নেই, অন্য অনেক ক্রিকেট বোর্ডের চেয়ে অনেক আর্থিকভাবে আপনার সচ্ছল এবং রিসোর্সের কোনো অভাব নেই। তারপরও এই যে 4 বছর থাকলো, অনেক প্রত্যাশা বা অনেক মানে কিছু ছিল আসলে, যে প্রতিশ্রুতি ছিল, এই বিষয়গুলো আসলে অনেক কিছুটা ফুলফিল হয়েছে, কিছু হয়নি। ওভারঅল আপনি যদি জাজমেন্ট করতে বলি যে আসলে লাস্ট এই বোর্ডকে কতটুকু সফল বলবেন, বা কিভাবে সেটা বিচার করবেন? ওনারা তো নিজেদের সফল বলেই দাবি করছেন, আজকেও বলেছেন, এর আগেও বলেছেন। দেখুন, 2012 সালে যখন জনাব নাজমুল হাসান পাপন সরকার মনোনীত হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব নিলেন, তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশকে তিনি
বাংলাদেশ মোটামুটি ওয়ানডে ক্রিকেট একটা ভালো জায়গা আছে, টেস্ট ক্রিকেট একটা শক্ত অবস্থানে দেখতে চান। 2013 সালে যখন তিনি নির্বাচিত হয়ে আসলেন তখন ওই একই কথা বলেছেন। আজকে 2021 সাল, আজকেও তিনি আজকের প্রেস কনফারেন্সেও বলেছেন যে আমরা ওয়ানডেতে মোটামুটি ভালো অবস্থানে আছি, টেস্টে এবং টি-20তে উন্নতি করতে হবে। 8 বছর হয়ে গেছে, মানে মূল দায়িত্ব নেওয়ার 8 বছর হয়ে গেছে। টেস্ট ক্রিকেটে কিন্তু আমাদের সেই উন্নতি হয়নি। ডোমেস্টিক ক্রিকেটে আমাদের যে জায়গাটা আমরা দেখতে চাই সেই জায়গাটা মানে ধারে কাছে আসলে আমরা যেতে দেখিনি আর কি। দেশের ক্রিকেটকে স্ট্রাকচারের কথা যদি বলি, কম্পিটিশনের কথা যদি বলি, মান এবং ওভারঅল দেশের ক্রিকেট কালচার সবকিছুর খুব বেশি পরিবর্তন দেখিনি। আপনি ইনফ্রাস্ট্রাকচারের কথা যদি বলেন, একটা বোর্ডের তো এটা বড় দায়িত্ব। সেখানে আজকে প্রেসিডেন্ট বলেছেন যে তারা একাডেমি করার মানে প্রক্রিয়া করছেন চিটাগাং সিলেটে, মানে প্রক্রিয়া করছেন। 8 বছর তারা দায়িত্বে থাকার পর প্রক্রিয়া করছেন। তো এটাও খুবই দুঃখজনক এবং খুবই হতাশার যে বাংলাদেশের মতো একটা দেশ এবং যেখানে ক্রিকেটই মানে এই দেশের ওভারঅল সবকিছু মিলে ক্রিকেট সবচেয়ে বড় ব্যাপার এখানে। সেখানে বাংলাদেশের মতো জায়গায় কিন্তু কন্টিনিউটি একটা বড় সমস্যা। সবাইকে আমরা এত লম্বা সময় দায়িত্ব দেখি না। তো তারা 8 বছর, আমি যদি ভারপ্রাপ্ত দায়িত্ব ধরি 9 বছর দায়িত্ব আছেন তারা। এই দায়িত্বে থেকে তারা কিন্তু মানে একাডেমি করতে পারেন, কিংবা যে একাডেমি নামে ঢাকায় যেটা আছে সেটাও সত্যিকার একাডেমি কিন্তু না, সেটা হয়ে গেছে একটা হোস্টেল। ঢাকার বাইরে প্লেয়াররা থাকেন কিংবা বিভিন্ন সময় প্লেয়াররা থাকেন, একটা একাডেমি কি হবে? রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনটাও কিন্তু এটাও আমি আসতাম এখানে। কয়েক দফায় তারা বলেছেন, শুরুতেও তারা এই কথা দিয়েছেন, কয়েক দফায় তারা বলেছেন যে 3 মাসের মধ্যে হবে, 1 মাসের মধ্যে হবে, কিন্তু সেই 3 মাস, 1 মাস, 6 মাস মানে এই 8 বছর 8 বছর হয়ে গেল। সেটাই আমরা আপনার সাথে আরো কথা বলবো। আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত আছেন চট্টগ্রাম থেকে, আমাদের সঙ্গে অনলাইনে আলোচনায় যুক্ত হচ্ছেন বিসিবির সাবেক পরিচালক ও 2021 নির্বাচনের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। আলমগীর ভাই, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসলে আপনি তো দীর্ঘদিন ধরে আসলে সংগঠক হিসেবে আছেন, আপনি পরিচিত মুখ। আপনার কাছে জানতে চাইবো যে অ্যাজ এ কাউন্সিলর, অ্যাজ এ এক্স ডিরেক্টর অফ দ্য বোর্ড, আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন আরেকটা নির্বাচনের আগে গত 4 বছরে বিসিবির ওভারঅল কর্মকাণ্ডকে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি 2012 থেকে আজকে 2021 পর্যন্ত এই 9 বছরকালীন ক্রিকেট বোর্ডের যে কর্মকাণ্ড বা বিগত বোর্ডে যারা ছিলেন তাদের যদি কর্মকাণ্ড মূল্যায়ন করি, এটা বিভিন্নভাবে মূল্যায়ন করা যেতে পারে। আপনি বাংলাদেশ দলের যে ফলাফল গত 8-10 বছর, সেটি কিন্তু আমাদের মধ্যে আশার সঞ্চার করে। আমাদের দল কিন্তু ভালো খেলেছে, ভালো ফলাফল করেছে, আমরা অনেকগুলো সিরিজ জিতেছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি আমরা যেটা আমার আগের রনি ভাই বললেন যে ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অনেক জায়গা আছে যেখানে এখন উন্নতির সুযোগ আছে। আপনি একটা জিনিস দেখবেন, এখানে ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে এখানে 3টে ক্যাটাগরিতে ইলেকশন হয়। একটা হচ্ছে ক্লাব গুলোকে নিয়ে একটা ক্যাটাগরি, আরেকটা হচ্ছে জেলা বিভাগদেরকে নিয়ে একটা ক্যাটাগরি, আরেকটা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ, শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, এগুলোকে নিয়ে একটা এক্স ন্যাশনাল প্লেয়ার, এখান থেকে একটা ক্যাটাগরি হয়। আসলে এই যে ক্যাটাগরিটা করা হয়েছে তার মূল কারণ হচ্ছে এখানে বাংলাদেশ ক্রিকেটের সাথে যারা এফিলিয়েটেড যেই বডিজ গুলো আছে, যে অর্গান গুলো আছে, সেই সব অর্গান থেকে কিন্তু এখানে প্রতিনিধিত্ব তুলে আনা হয়। আপনি জেলা বিভাগ থেকে, যেহেতু আমি জেলা বিভাগ প্রতিনিধিত্ব করি দীর্ঘদিন ধরে, আপনি জেলা বিভাগ থেকে যারা প্রতিনিধিত্ব করে তাদের মূল কাজ আমার মনে হয় যে কনস্টিটিউশনাল যে দায়িত্ব, সেটা হচ্ছে তার নিজস্ব জেলা বা বিভাগের অধীনস্থ জেলাসমূহে ক্রিকেট খেলার যে সম্প্রসারণ, ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং জেলাগুলোতে নিয়মিত লীগ আয়োজন, এখানে ট্যালেন্ট যারা আছে তাদেরকে তুলে আনা, এই কাজগুলো যারা জেলা বিভাগীয় প্রতিনিধিরা আছেন। আলমগীর ভাই, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আলমগীর, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনারা কিছুদিন আগে এজিএম হলো, এজিএম এ এই বিষয়গুলোকে আসলে উত্থাপন করা হয়েছিল? মানে সব কাউন্সিলরই উপস্থিত ছিলেন, কেউ কি উত্থাপন করেছিলেন আপনারা? আপনি যে বিষয়গুলো বলছেন, আপনি বা অন্যরা কেউ এগুলো আসলে উত্থাপন করেছিল? আসলে গত এজিএমে কিন্তু অনেকেই অনেক কথাই বলেছেন, অনেকেই সম্ভাবনার কথা বলেছেন, কোথায় কোথায় সুযোগ আছে সেগুলো কিন্তু অনেকে বলেছেন। রিজনাল ক্রিকেট স্ট্রাকচারটা যত দ্রুত করা যায় সেই বিষয়ে অনেকে বলেছেন। আসলে এই কথাগুলো কিন্তু সবই কিন্তু সাধারণ সভায় অলমোস্ট উঠে এসেছে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমরা যে রিপ্রেজেন্টেশনটা আমরা অ্যাকর্ডিংলি যারা রিপ্রেজেন্ট করছে তারা প্রপারলি তাদের যে জায়গায় কাজগুলো করা দরকার সেই কাজগুলো যদি সঠিকভাবে করতে পারে, আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট
আরো ভালো জায়গায় থাকতে পারতো এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আরো হতে পারতো এবং বিশেষ করে এই জেলা পর্যায়ে বা বিভাগ পর্যায়ে এই যে লিগ গুলো হয় সেই লিগ গুলো স্ট্যান্ডার্ড বাড়ানো, এই পর্যায়ে থেকে আপনি ভালো মাঠের ব্যবস্থা করা, ভালো কোচিং স্টাফের ব্যবস্থা করা, আসলে মনিটরিং যদি এখানে যারা পরিচালকরা ক্যাটাগরির পরিচালকরা যদি এই জিনিসগুলোকে আর ক্লোজলি মনিটরিং করতে পারে, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট আরো অনেক বেশি ভালো ফলাফল করতে পারবে না, শুধু ভালো ফলাফল করার যে বিটটা সেই বিটটা অনেক বেশি মজবুত হবে। আপনার কাছে একটু ছোট করে জানতে চাইবো, সামনে নির্বাচন এবং আমরা শুনছি যে বা অনেক গুঞ্জন আছে অনেকে নতুন মুখ পরিচালক হিসেবে আসতে পারে, সেটা আসলে আপনারা কতটা ওয়েলকাম করবেন এবং আসলে যদি এরকম কোনো চেঞ্জেস হয় পরিচালক পদে 5-6 জন এরকম যদি চেঞ্জেস হয়, আপনার কি মনে হয় যে আপনাদের যে চাওয়াগুলো বা যেগুলো আপনি এখন বললেন যে জায়গাগুলোতে ঘাটতি রয়েছে নিয়ার ফিউচার এগুলোকে আসলে মানে পূরণ করার কোনো সুযোগ দেখছেন? অবশ্যই সুযোগ আছে। এটা বিশেষ করে আপনি নতুন পরিচালক হয়তো কিছু আসবেন কিছু যাবেন, এটা হচ্ছে নর্মাল একটা প্র্যাকটিস। এটা নিয়ে আমি খুব একটা বেশি কথা বলতে চাই না, কারণ পরিচালক শুধু নির্বাচিত হওয়াটাই কিন্তু ক্রিকেটের আমাদের মূল সমস্যা বা মূল উন্নয়নের চাবিকাঠি নয়। আপনি মূল বিষয়টা হচ্ছে যারা বোর্ডে যাবেন তাদের দৃষ্টিভঙ্গিটা কি পর্যায়ে আছে বা তাদের এই বিষয়গুলো আমি যে বললাম ক্লাব ক্রিকেটে আর কোথায় উন্নতি করা যায়। বিশেষ করে আপনি আমাদের প্রিমিয়ার ক্লাব যারা ক্রিকেট খেলে তারা কিন্তু শুধু সারা বছরে একটি মাত্র লিগ তারা পার্টিসিপেট করে থাকেন, কিন্তু আপনি উন্নত বিশ্বে কিন্তু দেখবেন যারা প্রিমিয়ার লিগ বা যারা বি লিগ খেলে তারা কিন্তু তাদের বয়স ভিত্তিক দল থাকে, তাদের বয়স ভিত্তিক দল থেকে তারা খেলোয়াড় তুলে এনে জাতীয় পর্যায়ে তারা সরবরাহ করে থাকে। অনেকগুলো কিন্তু স্টেয়ার আছে কাজ করার। তো আমি বিশ্বাস করতে চাই যারাই পরিচালক হবেন অবশ্যই কিছু পরিবর্তন হবে, কিছু নতুন মুখ আসবে, নতুন পুরাতনকে নিয়েই একটা বোর্ড গঠিত হবে। যদিও আমি খুব বেশি একটা পরিবর্তনের সম্ভাবনা দেখছি না, তারপর আমি বলবো যে অল্প কয়েকটি জায়গায় পরিবর্তনের সুযোগ আছে। যারা আসবে তারা ক্রিকেটের সামগ্রিক দিকটা তার বিবেচনা করবে এবং বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাচ্ছে এবং আরো এগিয়ে যাবে, এটা আমরা প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ আলমগীর ভাই এত রাতে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। রনি ভাই, আমরা আপনার সাথে আরো কথা বলবো। আমরা এতক্ষণ কথা বলছিলাম, অনেক ভালো কথা বলছিলেন আলমগীর ভাই। আমরা আপনার সাথেও আসবো আবার কথা বলতে, তবে তার আগে একটা প্রতিবেদন আমরা দেখে আসি। টানা বায়ু বাবলের ঝক্কি কাটাতে ক্রিকেটারদের 20 দিনের ছুটি দিয়েছিল বিসিবি। তবে মাঠের ছেলেরা কি আর মাঠের বাইরে বেশি দিন থাকতে পারে? অর্ধেক ছুটি কাটিয়ে হোম অফ ক্রিকেটে মুশফিক মাহমুদুল্লাহরা সেন্টার উইকেটে ঝালিয়ে নিয়েছে নিজেদের স্কিল। এদিকে নেপালে অনুষ্ঠিতব্য এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে বিসিবির ছাড়পত্র পেয়েছেন ওপেনার তামিম ইকবাল, ছিলেন ব্যক্তিগত অনুশীলনেও। মিরপুরের চেনা 22 গজ অনুশীলনে চিরচেনা পরিবেশ, তবে তামিমের এই চেনা আগ্রাসী রূপটা পুরনো। কে বিশ্বাস করবে ইনজুরি সারাতে 2 মাস মাঠের বাইরে ছিলেন তামিম। সেন্টার উইকেটে তামিমের ব্যাট চওড়া। কোনো ম্যাচে এমন বেদম পিটনি খেলে এই বোলারদের আত্মবিশ্বাস কোন অতলে তলিয়ে যেত কে জানে। লফটেড শট, পুল কিংবা ড্রাইভ, সব শটেই যেন নিজের চাপা কোনো আক্ষেপ মেটাচ্ছিলেন ড্যাশিং ওপেনার। এই শটগুলো একদিকে যেমন প্রশান্তি দিচ্ছিল 2 চোখকে, জাগাচ্ছিল একটা বেদনাও। ফরম্যাটের সর্বোচ্চ রানের মালিকের এমন আগ্রাসনের দেখা পাওয়া যাবে না টি-20 বিশ্বকাপে। তবে তামিমের ব্যাটিংটা ঠিকই উপভোগ করবেন হিমালয়ের দেশের ক্রিকেট প্রেমীরা। এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে ইতোমধ্যেই বিসিবির ছাড়পত্র পেয়েছে মিস্টার 28। অনুশীলনে ফিরেছেন টাইগার ক্রিকেটের সবচেয়ে অধ্যাবসায়ী এই ক্রিকেটার। ছুটি কাটিয়ে 22 গজে ছন্দে ফিরতে লম্বা সময় অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ মিস করলেও নিউজিল্যান্ডের সিরিজে ছিলেন মুশি। তবে 5 ম্যাচে খেলেও ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করা হয়নি। টপ অর্ডারদের বিপর্যয় সামাল দিতে সিদ্ধহস্ত এই ব্যাটারের ফর্মে ফেরাটা টাইগার ক্রিকেটের জন্যও যে ভীষণ জরুরি। ব্যক্তিগত অনুশীলনের পাঠ চুকিয়ে ম্যাচও খেলবেন মিস্টার ডিপেন্ডেবল। চট্টগ্রামে 30 সেপ্টেম্বর থেকে শুরু করে এইচপি দলের বিপক্ষে এ দলের হয়ে খেলবেন 3টা ওয়ানডে। ভাইরা ভাইয়ের পাশেই অনুশীলন করেছেন টাইগার টি-20 ক্যাপ্টেন। তবে তার লক্ষ্যটা ছন্দে ফেরা নয়, বরং ফর্ম ধরে রাখার। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, বড় মঞ্চেও সেই ধারাটা ধরে রাখতে উইলোবাজিতে পুরোপুরি মনোযোগী মাহমুদুল্লাহ রিয়াদ। এই 3 সিনিয়র ছাড়াও অনুশীলন করেছেন সৌম্য সরকার।
জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। রনি ভাই, আবারও আপনার সাথে একটু ভিন্ন প্রসঙ্গে, যেহেতু প্রতিবেদন দেখছিলাম, আজকে বিসিবির সভাপতি বলেছেন কোনো ভাইস ক্যাপ্টেন দরকার নেই, কিন্তু আমরা জানি আসলে কোনো কারণে যদি মাহমুদুল্লাহ রিয়াদ ছিটকে যান বা ইনজুরি, এটা আসলে বলা যায় না, ইটস পার্ট অফ গেম, ইনজুরি হতে পারে, অসুস্থ হতে পারেন, সেক্ষেত্রে আসলে তখন তো অধিনায়ক নির্বাচনে একটা ডিলেমায় পড়তে হবে। সেক্ষেত্রে যদি একজন সহ অধিনায়ক থাকতেন, তিনি অটোমেটিক্যালি কিন্তু অধিনায়ক হয়ে যেতেন। এই বিষয়টা আসলে বোর্ডের কিভাবে দেখবেন? হ্যাঁ, মানে এটা খুবই বিস্ময়কর এবং হলো যে বাংলাদেশ বিশ্বের সম্ভবত না, আমি নিশ্চিত যে একমাত্র দেশ যে 3টা সংস্করণে কোনো ভাইস ক্যাপ্টেন নেই। এটা মানে, এবং ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট সময় থাকতে পারে, কিন্তু এটা মাসের পর ওয়ার্ল্ড সিরিজের পর সিরিজ চলছে এবং ওয়ার্ল্ড কাপে যাচ্ছে আমরা কোনো ভাইস ক্যাপ্টেন ছাড়া। বোর্ড প্রধান বললেন যে সিনিয়র ক্রিকেটার আছেন সাকিব, মুশফিক, তারা তো এমনিতে থাকবেন, কিন্তু এই ব্যাপারটা কি, মানে নিউজিল্যান্ডে কি হলো এবার মনে আছে কি, লিটন দাসকে শেষ মুহূর্তে নেতৃত্ব নিতে হলো। তিনি নিজেও তো প্রস্তুত ছিলেন না, এটা তার প্রতিও অন্যায়। এবং ওয়ার্ল্ড কাপেও যদি এরকম কিছু হয়, ডেফিনেটলি এরকম হয়তো লিটন, সৌম্য, মানে যদি সিনিয়ররা নিতে না চান, মানে শেষ মুহূর্তে তারা তো নিতে নাও চাইতে পারেন অফিসিয়াল ক্যাপ্টেন্সি। সো এটা কিন্তু একটা ডিলেমার সৃষ্টি হবে এবং যেটা খুবই সম্ভব মনে হতেই পারে। আমার 2018 এশিয়া কাপের কথা মনে আছে, এত গরম ছিল তখন, তো তারা কিন্তু মানে অসুস্থ হয় এবং যতই অসুস্থ হবে অনেকগুলো সাবস্টিটিউট হচ্ছে, চেঞ্জ হতে হবে, তো ইনজুর্ড কিন্তু হতেই পারে যে কোনো কেউ। মাহমুদুল্লাহরও তখন খুব খারাপ অবস্থা হয়ে গেছিল আমার যতদূর মনে পড়ে। আমরা আশা করবো না সেরকম কিছু হোক, কিন্তু এটা হতেই পারে। আর শুধু এটাই না, ওয়ার্ল্ড কাপের কথা বাদ দিলে সাজিদ, দেখেন, একটা হলো যে ক্রিকেট কালচারের কথা আমরা যেটা বলি, একটা মানে টপ ক্লাস ক্রিকেট টিমে বছরের পর বছর ভাইস ক্যাপ্টেন নেই, এটা হতে পারে না। তার মানে কি, আমাদের সেই কালচার, আমরা সেটাকে গুরুত্বই দিচ্ছি না, সেই কালচারটা গড়েছে না। ভাইস ক্যাপ্টেন মানে তো শুধু ওই মাঠে গিয়ে কিংবা ইনজুরির সময় নেতৃত্ব দিবেন তাই তো নয়, নতুন ক্যাপ্টেন হিসেবে গ্রুম করার একটা বিষয়। এক্স্যাক্টলি, আপনি অস্ট্রেলিয়া, ইন্ডিয়া কিংবা ইংল্যান্ডের মতো দেশে দেখবেন যে ভাইস ক্যাপ্টেনকে তারা কতটা গুরুত্ব দেয়, এবং সেটা একটা বড় খবর, এবং অনেক চিন্তা ভাবনা করে, অনেক গবেষণা করে তারা ভাইস ক্যাপ্টেন। ইভেন একটা ছোট এক্সাম্পল দিতে চাই, যে বিরাট কোহলি যে টি-20 অধিনায়কত্ব ছাড়লেন, এখানে কিন্তু অনেক জলঘোলা হয়েছে। তিনি কোনোভাবেই চাননি যে রোহিত শর্মা আসুক, অন্যদের নাম বলেছিলেন ভাইস ক্যাপ্টেন হিসেবে, এবং সেটা তাদের বোর্ড পছন্দ করেনি। তাদের মধ্যে হয়তো অনেক ঘটনা হয়েছে, তার প্রেক্ষিতে তিনি ছেড়ে দিয়েছেন। তো এরপর সুনীল গাভাস্কর, বিনোদ কাম্বলি, অনেকে কিন্তু বলেছেন যে ভাইস ক্যাপ্টেন করাটা কাকে হোক, মানে ক্যাপ্টেন কিন্তু মোটামুটি নিশ্চিতভাবেই আমরা জানি রোহিত শর্মা হবেন, কিন্তু ভাইস ক্যাপ্টেন কে হবে এটা কিন্তু সবাই বলেছেন। হ্যাঁ, এতে চিন্তা করেন যে ব্যাপারটা আসলে কতটা গুরুত্বের জায়গা পাওয়া উচিত, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে সেটার গুরুত্ব, আমি কালচারের কথা বলছিলাম, এবং সেই আবার এই একই কথা বারবার ফিরে আসে যে আমার মানে এত বছর ধরেও দেশের ক্রিকেটের কালচার চেঞ্জ হচ্ছে না। মানে এটা একটা ছোট ব্যাপার, এই ছোট ব্যাপারটা দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি যে আসলে আমাদের সেই কালচারটা এখনো গড়ে ওঠেনি, দেশের ক্রিকেট কতটা পিছিয়ে আছে। এখন দেখুন, মানে লিটন যদি দায়িত্ব নিতে হয়, ধরলাম যে লিটন ইনজুর্ড, তখন কি হবে? মানে যে কোনো কেউ তো হতে পারে, তার তো মেন্টালি প্রস্তুত থাকতে হবে, তাকে ইনভলভ থাকতে হবে। সিনিয়র ক্রিকেটাররা হেল্প তো অবশ্যই করবেন, এটা তো যে কোনো সময় করবেন, তার তো করবেন। সো এই ব্যাপারটা আসলে আমি জানি না যে তারা আসলে কতটুকু ভাবেন, কতটা মানে এটাকে গুরুত্ব দেন। সেটা আরেকটা বিষয় একটু কথা বলতে চাই, তামিম ইকবালের, উনি এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে যাবেন আমরা জানি, অনাপত্তিপত্র পেয়ে গিয়েছেন। তবে অন্য যারা বিশ্বকাপ স্কোয়াডে আছেন, আমরা জানি লিটন দাস অনুশীলন করছিলেন, তিনি যেখানে ছিলেন এতদিন, সৌম্য, মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদও যোগ দিয়েছেন। মোরালেস সবাই কিন্তু অনুশীলন করছেন, অনেকে দেশে নেই, তারা দেশের বাইরে আছেন। তো ওভারঅল এই যে ক্রিকেটারদের যে একটা ইন্টেন্ট আমরা দেখছি যে তারা ভালো করতে চায়, যেহেতু ব্যাটে রান পায়নি, এটা কিভাবে দেখছেন? যে অ্যাকচুয়ালি ডেফিনেটলি একটা ইতিবাচক বার্তাই তো দিচ্ছে যে তারা ভালো করতে চাচ্ছে। না, অবশ্যই, এবং হলো যে স্পেশালি গত 2টা সিরিজে তো ব্যাটসম্যানদের জন্য খুব ভালো যায়নি। তো আমি দেখছিলাম প্র্যাকটিসেও, মানে এই কয়েকদিনে তারা ওই লফটেড শট খেলা কিংবা এগ্রেসিভ শট খেলা বেশি প্র্যাকটিস করছেন, যেটা আমার মনে হয় যে খুব জরুরি একটা ব্যাপার। টাচে থাকাটা জরুরি। আপনি অবশ্যই ফ্যাটিকটা চলে আসতে পারে এই সময়, কিন্তু তারা তো এখন আর বাইরে নেই, পরিবারের সঙ্গে আছেন, এবং ওই টাচে থাকা 1 ঘন্টা 50 মিনিট যে প্র্যাকটিস করে, টাচে থাকাটা জরুরি। কারণ একটা লম্বা সময় থাকলে না আবার টাচটা ফিরে পেতে আবার অনেক সময় লাগে। তো এটা খুবই পজিটিভ যে তারা এরকম করছেন, এবং যখন সিনিয়র ক্রিকেটাররা করছেন, তখন জুনিয়রদের সামনেও এটা একটা, কিংবা পরের ধাপে যারা ক্রিকেটার আছেন তাদের সামনেও এটা একটা ইতিবাচক দিক। এবং শুধু তারাই না, এবং যারা নেটে বল করছেন, জুবাইর হোসেন লিখনকে আমি দেখতে পাচ্ছি, তারও একটা ভালো প্র্যাকটিস হচ্ছে। সো সবকিছু মিলে একটা ইতিবাচক চিত্র। এখন তো আসলে ম্যাচ খেলার সুযোগ পান না এরকম বড় খেলোয়াড়দের এগেইনস্টে, তার জন্য অবশ্যই ডেফিনেটলি ভালো হচ্ছে। আমরা একটা আইপিএল এ একটু ছোট করে যেতে চাই, যে আমরা দেখলাম 2-3টা ম্যাচ হয়ে গিয়েছে, এবং একটি ম্যাচের বাকি 2টা ম্যাচে ভালো রান হচ্ছে, এবং আজকের ম্যাচটাও দেখলাম যে উইকেট বেশ ফ্ল্যাট একটা উইকেট ছিল, দুবাইয়ের উইকেটটা। যেভাবে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা, লফটেড শট খেলছে বা শর্টস খেলার তারা ট্রাই করছে, ডেফিনেটলি মানে আমরা তো উইকেটগুলো থেকে এক্সপেক্ট করতে পারি যে ওয়ার্ল্ড কাপে হয়তো বা এমন একটু ফ্ল্যাট উইকেটই হবে, মানে যেরকম দেখছি আইপিএলে। শুরুর দিকে এরকম থাকতে পারে, স্পেশালি ওমানে। আমার ধারণা ওমানে যদিও আমরা খুব বেশি মানে দেখিনি খেলা টেলা, ওই রকম উইকেট কেমন হবে জানি না ওমানে, তারপরও আমার ধারণা যে মোটামুটি ভালো ব্যাটিং উইকেট থাকবে।
ওয়ার্ল্ড কাপের শুরুর দিকে মোটামুটি ভালো থাকতে পারে, পরের দিকে হয়তো একটু টায়ার্ড হবে, ডেফিনেটলি মিরপুরের মতো হবে না, মানে ওই যে 100 রান করতে 120 রান করতে অবস্থা খারাপ হয়ে যাবে সেরকম হবে না, পরের দিকে একটু টায়ার্ড হতে পারে, বাট শুরুর দিকে অবশ্যই আপনার ব্যাটিং উইকেটে থাকবে এবং ওই মাঠগুলোতে অনেক অনেক উইকেট আছে। হ্যাঁ, মানে তারা যে এক ম্যাচে এক উইকেটে বারবার খেলাবে তা না, সো মোটামুটি ভালো ব্যাটিং উইকেট অ্যাটলিস্ট প্রথম দিকে থাকবে, সো সেই প্রিপারেশনটা আমাদের নিয়ে রাখা ভালো। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ রনি ভাই আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য। ধন্যবাদ আপনাকে। ফুটবল প্রসঙ্গ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ হলেন অস্কার ব্রুজন। সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাকে, জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তার সঙ্গে সাপোর্টিং স্টাফ হিসেবে যোগ দেবেন জাভিয়ার ফ্লোরেজ। এদিকে জাতীয় দল নিয়ে বাফুফের সঙ্গে চুক্তিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন অস্কার ব্রুজন। সেরা ফুটবলারদের নিয়ে দল গড়ে সাফে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। নিজের ভবিষ্যৎ ঠিক করতে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায় অস্কার ব্রুজন। গেল কয়েকদিন ধরে গুঞ্জন, বসুন্ধরা ছেড়ে তিনি দায়িত্ব নিচ্ছেন জাতীয় দলের। সেই আনুষ্ঠানিকতার স্বার্থেই ফেডারেশনের বড় কর্তাদের সঙ্গে বৈঠকে স্প্যানিশ কোচ। অস্কারের চাওয়া বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক হবে অন্তত 1 বছরের, কিন্তু সেখানে জটিলতা তৈরি হয় বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি নিয়ে। আর তাই নভেম্বরে শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টেও নিশ্চিত নয় এই স্প্যানিয়ার্ডের উপস্থিতি। সে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সবচেয়ে ভালো কোচ হবে এবং সে সকল প্লেয়ারদেরকে, প্রত্যেক ক্লাবের প্লেয়ারদেরকে সে চিনে, যেহেতু সে 3 বছর ধরে বাংলাদেশে কাজ করেছে এবং সে তার বসুন্ধরার সাথে তার যা চুক্তি আছে, যা কিছু আছে সব কিছু সে সেভাবে পূরণ করবে, কোনো অসুবিধা হবে না। সে আর বর্তমানে আমাদের সাথে খালি আসতেছে মানে শর্ট টার্ম বেসিস। আমরা এখন জাস্ট আগে সাফ নিয়ে চিন্তা করছি, যেটা সামনে আছে সেটা নিয়ে কথা হচ্ছে, বাকি কথাটা পরে হবে। ব্রুজনের সঙ্গে চুক্তিতে দেশ ছাড়তে হচ্ছে জেমি ডেকে। তার সফর সঙ্গী হচ্ছেন গোলরক্ষক কোচ লেস ক্লেভলি। তবে ফিটনেস ট্রেনার ইভান রাজলককে রেখে দিচ্ছে বাফুফে, সঙ্গে বসুন্ধরা থেকে যোগ দিচ্ছেন জাভিয়ার ফ্লোরেজ। জেমিডে এখন চলে যাচ্ছে, সে আগামীকালকে সে তার দেশে ফেরত চলে যাচ্ছে। সে অসুস্থ আছে, সুস্থ হয়ে সে দেশে ফেরত যাচ্ছে। তার সম্বন্ধে আমাদের সিদ্ধান্তটা আমরা পরে গ্রহণ করব। লেস ক্লিভলি আমাদের গোলকিপার কোচ, সেও ফেরত চলে যাচ্ছে। অস্কারের পছন্দসই যারা আছে তার সাথে আলোচনা করে আমরা ঠিক করতেছি, তাদেরকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশের ক্লাব ফুটবলে কাজ করার অভিজ্ঞতা থাকায় দল গোছাতে বেগ পেতে হচ্ছে না অস্কারের। তার পরামর্শে বেশ বড়সড় পরিবর্তন আনা হয়েছে 23 সদস্যের দলে। পাশাপাশি চুক্তি নিয়েও সন্তুষ্ট কোচ। আমি খুবই সন্তুষ্ট, যেভাবে চেয়েছিলাম তার সবই বাফুফে রেখেছে। এখন আমার দায়িত্বটা পালন করতে হবে। দলে কারা থাকবে সব গুছিয়ে এনেছি। আশা করছি দেশের সেরা ফুটবলারদের নিয়ে ভালো কিছু উপহার দিতে পারবো। ব্রুজনের সঙ্গে বাফুফের চুক্তি খণ্ডকালীন, তবে বাতাসে জোর গুঞ্জন সাফে সফল হলে বাড়তে পারে এই মেয়াদ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ওয়ানডের পর এবার লঙ্গার ভার্সন ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। সিলেটে তাদের প্রতিপক্ষ আফগানিস্তানের যুবারা। ওয়ানডে সিরিজের প্রথম 3 ম্যাচ দারুণ পারফর্ম করে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। আইচ মোল্লার সেঞ্চুরি সহ সিরিজে সর্বোচ্চ রান বাড়তি পাওনা টাইগার যুবাদের জন্য। বোলাররাও আছেন দারুণ ছন্দে। সিরিজের শেষ দিকে পরপর 2 ম্যাচ হারলেও আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই নাভিদ নওয়াজ বাহিনীর। ঘরের মাঠে 4 দিনের একমাত্র ম্যাচে তাই জয়টাকেই পাখির চোখ করেছে বাংলার যুবারা। অন্যদিকে সিরিজ হারলেও শেষ 2 ম্যাচে জয়ের কক্ষপথে আছে আফগানরা। 1 ম্যাচে মানকাডের ঘটনা ঘটলেও শেষ ম্যাচ দাপটের সঙ্গে জিতে নেয় অতিথিরা। লঙ্গার ভার্সনে ফলাফল নিয়ে তাই ইতিবাচক আফগানিস্তান। 26 তারিখ জয় নিয়ে দেশে ফিরতে চায় তারা। সময় ফুরিয়ে এসেছে রোনাল্ড কোম্যানের। একের পর এক ব্যর্থতায় ডাচ কোচের ওপর থেকে সুনজর সরে গেছে বার্সা কর্তৃপক্ষের। ইউরোপিয়ান গণমাধ্যমে গুঞ্জন, যে কোনো সময় বরখাস্ত হতে পারেন তিনি। কোম্যানের জায়গায় বার্সেলোনার পছন্দের তালিকায় শীর্ষে আছেন বেলজিয়ান কোচ রবার্তো মার্টিনেজ। মেসি ক্লাব ছাড়ার পর থেকে সময়টা ভালো যাচ্ছে না কাতালান ক্লাবটির। দলবদলের বাজারেও কোনো প্রভাব রাখতে পারেনি তারা। ফলাফল লিগে মোটামুটি শুরু করলে অবস্থা এখন খুব একটা ভালো নয় বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে হারের চেয়েও খেলার কৌশল নিয়ে বেশ সমালোচিত হন কোম্যান। সে ম্যাচে অন টার্গেট কোনো শটে নিতে পারেনি বার্সার ফুটবলাররা। লা লিগাতেও অবস্থা একেবারে ভালো নয় তাদের। গ্রানাডার বিপক্ষে শেষ ম্যাচে কোনো রকমের ড্র করে মাঠ ছেড়েছে তারা। বাধ্য হয়ে তাই কোম্যানের বিকল্প খুঁজতে বসেছেন লাপোর্তা। সেখানে জাভি হার্নান্দেসের নাম আসলেও তাকে নিয়ে একমত নন বার্সা পরিচালকরা। যুক্তরাষ্ট্রে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার আগেই করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সম্ভাবনাময়ী নারী আর্চার দিয়া সিদ্দিকী। তবে দিয়ার করোনার কোনো উপসর্গ নেই। বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ঢাকা ছাড়ার আগে
দিয়া সিদ্দিকী সহ 6 জন আর্চারের করোনা পরীক্ষা হয়েছিল, সেখানে সবার নেগেটিভ আসে। এদিকে র্যাঙ্কিং রাউন্ড দিয়ে মঙ্গলবার শুরু হয়েছে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ, যেখানে নারীদের রিকার্ভ এককে খেলার কথা ছিল দিয়া সিদ্দিকীর। এর আগে সুইজারল্যান্ডে আর্চারি বিশ্বকাপে স্টেজ 2-তে রোমান সানাকে সঙ্গী করে দিয়া রূপা জিতেছিলেন। এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দিয়া ছাড়াও বাংলাদেশের হয়ে খেলবেন রোমান সানা, হাকিম আহমেদ, অসীম কুমার দাস ও বিউটি রায়। মারা গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও বরেণ্য ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী। আজ বেলা 11:25 রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চলতি মাসের শুরুতে শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হন জালাল আহমেদ চৌধুরী। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি, কিন্তু স্বাস্থ্যের অবনতি হওয়ায় 15 সেপ্টেম্বর আবারও হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। এরপর আর উন্নতি হয়নি সাবেক এই কোচের। শুক্রবার থেকে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের কাছে শেষ পর্যন্ত হার মানতে হলো তাকে। 60-এর দশকের মাঝামাঝি সময় থেকে 70 দশকের পর্যন্ত ঢাকা লিগে খেলেছেন জালাল আহমেদ চৌধুরী। এরপর শুরু করেন কোচিং ক্যারিয়ার। ক্রিকেট কোচিংয়ের বাইরেও সাংবাদিকতা ও ক্রীড়া লেখক হিসেবেও সুপরিচিত ছিলেন তিনি। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোট গ্রহণ 6 অক্টোবর। কোভিড কালে থাকছে পোস্টাল ভোটের ব্যবস্থাও। বিসিবি নির্বাচনে থাকছে না কোনো প্যানেল, বৈঠকে সিদ্ধান্ত। নতুন নেতৃত্বকে উৎসাহ দিতে চান পাপন, বিশ্বকাপে ডেপুটি পাচ্ছেন না মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিক আছে, সাকিব আছে, আর কোনো দরকার আছে আরেকজনের ভাইস ক্যাপ্টেন করার? ওদের তো আর ভাইস ক্যাপ্টেন করতে পারছি না। সেরা ফুটবলারদের নিয়ে গড়তে চান সাফের বাংলাদেশ দল, দায়িত্ব নিয়ে বললেন কোচ অস্কার ব্রুজন। বাফুফের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।